This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতটা কি সম্পারও ছিল না? মনে পড়ছে সেন্টেন্সটা? 16ই আগস্ট, এবারই 16ই আগস্ট বাঙালির বিবেকে খোঁচা দিয়েছিল বাংলার পুলিশ। রাত দখলের রাতে বাগুইআটিতে ইট উড়ে এসে বিধাননগর কমিশনারেটের কর্মী শম্পার মুখে লাগে। ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ এবং জনতার হৃৎপিণ্ডকে টার্গেট করে সেই মোক্ষম তীর। রাতটা কি সম্পারও ছিল না? আসলে 16ই আগস্ট পুলিশ এই পোস্টটা করলেও যেদিন এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ শম্পার মুখে ইট লেগেছিল, সেই রাতেই তো আরজি করে লুম্পেন বাহিনী হামলা করেছিল। পুলিশ রোগীদের কম্বলের তলায় লুকিয়েছিল বলে অভিযোগ করেছিলেন হাসপাতালের কর্মীরা। মানুষ ছিছি করছিল, কারণ ওই আরজি করকে বাইরের এই লোকগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি পুলিশ। তাই হয়তো পুলিশও রক্তাক্ত শম্পাকে দেখিয়ে মানুষকে একটা ছি ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সেই তীর শুভেন্দু অধিকারী যে নবান্নের দিকে ঘুরিয়ে দেবেন সেটা জানলে বোধহয় পোস্ট করতো না পশ্চিমবঙ্গ পুলিশ, জানেন তো। একেবারে ব্যাচ নম্বর দিয়ে শুভেন্দু প্রমাণ করে দেন যে ঘটনা ঘটার সময় শম্পা প্রামাণিক একজন ট্রেনি ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষায় শম্পাকে নামানো বেআইনি। এবার তাহলে সেই বেআইনি কাজটা কে করলো? শুভেন্দু অধিকারীর দাবি ভুল, তিনি ভুল দাবি করেছেন, এরকম পাল্টা দাবি পশ্চিমবঙ্গ পুলিশ অন্তত করেনি। তার মানে শম্পা প্রামাণিকের উর্দিটাই সেদিন শুধু রক্তাক্ত হয়নি, সেই রক্তের ছিটে পশ্চিমবঙ্গ পুলিশের ইমেজেও লেগেছিল। তবে এই ধরনের কোনো পাল্টা তীর শুভেন্দু অধিকারী ভবিষ্যতে আর ছোড়ার স্কোপ পাবেন না, এটাও এখন নিশ্চিত হয়ে গেল। মানে যদি না আদালত বাধা হয়ে দাঁড়ায়। কারণ গতকালই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, এবার ট্রেনি পুলিশ বলে আলাদা করে কিছু থাকছে না। চাকরির প্রথম দিন থেকেই নিয়োগ, মানে পাকাপোক্ত পুলিশ। ওই এরপর তারা জলে নেমে, মানে প্রথম দিনেই জলে নামবে, নামার পর সাঁতার শিখবে কি শিখবে না সেটা তো পরের ব্যাপার। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখন অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত অর্ডার আসবে। এগুলো যে আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও দেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। দেখুন, আসল পরিস্থিতিটা গুরুতর। 12,000 নিয়োগ বকেয়া পুলিশে, মানে কমপক্ষে 12,000 শূন্য পদ। এবার আইন শৃঙ্খলার ক্ষেত্রে 12,000 পুলিশের না থাকা মানে কিন্তু বিরাট বড় শূন্যতা। এই তো দেখলেন, এই কয়েকদিন আগে পর্যন্ত ওই কয়েক হাজার জুনিয়র ডাক্তার, মানে পুরোদস্তুর ডাক্তার না, তাদের জুনিয়র ডাক্তার বলতে হবে আর কি, তারা মানে ছাত্র ডাক্তার স্টাইপেন্ড পান, তারা না থাকায় সব হাসপাতালগুলোর থেকে চিকিৎসা ব্যবস্থাটাই প্রায় উঠে গেছে, এরকম বক্তব্য তো শুনতে পাচ্ছিলাম তো কয়েকদিনের মধ্যেই 7 লাখ লোককে ফিরে যেতে হয়েছিল চিকিৎসা না পেয়ে। 27 জন, তারপরে শুনেছিলাম 29 জন, যাই হোক সেগুলো নিয়ে অনেক রকম বক্তব্য আছে। এত মানুষ মারা গেছিল সব ওই জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের মানে কর্মবিরতির জন্য। সেখানে পুলিশের ওই 12,000 না থাকাটা কত বড় সমস্যা সৃষ্টি করতে পারে ভাবতে পারছেন? পুলিশের এমনিতেই সপ্তাহে নির্দিষ্ট উইকলি অফ বা ছুটি ফুটি বলে কিছু নেই, অধিকারই নেই। সেই কারণেই ক্ষতিপূরণের জন্য পুলিশ কর্মীদের বছরে 13 মাসের বেতন দেওয়া হয়। অত্যন্ত কঠিন এবং কষ্টকর পেশা, নিঃসন্দেহে এটা মানাটা উচিত, মানতে বাধ্য আমরা। কল্পনাতীত কাজের চাপ, জনসংখ্যা যে হারে বাড়ছে, পুলিশের সংখ্যা তো আরও বাড়ানো উচিত। কিন্তু সেইটা বাড়াতে যেটুকুনি আছে আপাতত ওই শূন্য পদ, সেটা চট জলদি ভরতে গেলেও তো এখন বুঝতে পারছেন যে চট জলদি রেডিমেড লোক ছাড়ার কোনো উপায় নেই, পাবেন কোথায়? তা বলে চাকরির প্রথম দিনেই ডিউটিতে, চাকরি করতে করতে ট্রেনিং,
হয়? ট্রেনিংয়ে কী কী থাকে? 1 বছরের প্রশিক্ষণ, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আরও বেশি সময়। তাতে শারীরিক প্রশিক্ষণ, অস্ত্র চালানো শেখানো হয়, আইন শেখানো হয়, কিভাবে এফআইআর করতে হয়, কিভাবে ধারা দিতে হয়, কোন অপরাধে কোন ধরনের ধারা দিতে হয়, এই সব শেখানো হয়। তার মধ্যে আবার জুলাই মাসে আইন টাইন বদল হয়েছে, ভারত ন্যায় সংহিতা সেটা চালু হয়েছে। এটা এখনও তো কর্মরত পুলিশ কর্মীরাই ভালো করে রপ্ত করে উঠতে পারেননি। আইন না জানা কাউকে আইন রক্ষক কী করে করা হবে বলুন তো? এটাই জাস্ট বুঝতে পারছিলাম না। পুলিশের আরেকটা নাম তো আইন রক্ষক, তা তো আইনটা অন্তত জানতে হবে। পুলিশ মানেই তো রাস্তায় নেমে ওই আন্দোলনকারীদের ওপর লাঠি চালানো নয়। সে কাজটা কিছু বাহুবলী বাউন্সার মার্কার লোককে নিয়োগ করলেই তো হয়ে যাবে, সেটা তো নয়। পুলিশকে মনস্তত্ত্ব বুঝতে হয় এবং এই বিশেষ ধরনের ট্রেনিং থাকে। এই জন্যই তো আমরা বহু সময় আগে শুনতাম, জানেন তো, যে খেলার মাঠে গণ্ডগোল সামলানোর দক্ষতা কলকাতা পুলিশের মারাত্মক। তার কারণ ওখানে তাদের ওই 3টে ঘেরা মাঠ ছিল, 3টে কেন 4টে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এই 3টে মাঠ প্লাস এপাশে ইডেন গার্ডেন্স, তারপর অত ময়দানের খোলা মাঠে খেলা। সারা বছর তাদের ও সমস্ত জায়গায় বিভিন্ন খেলার লোকজন, ভিড়, গণ্ডগোল সব সামলাতে হয়। ডাক্তারদের ক্ষেত্রে বলা হয় না, সে তত বড় সার্জেন হয় যে যত বেশি অপারেশন করে। এও তো সেরকম ব্যাপার, অভিজ্ঞতা, হাত মক্স যত বেশি হবে তত বেশি তারা দক্ষ হবেন। কিন্তু সে দক্ষতাটা তো প্রাথমিকভাবে তাকে সেই দক্ষতা অর্জন করার প্রাথমিক পাঠটুকু দিতে হবে। প্রাথমিক পাঠটাও তিনি কাজ করতে করতে নেবেন। অপরাধের তদন্ত, প্রমাণ সংগ্রহ, অপরাধীর মনস্তত্ত্ব বোঝা, মাথা কাটানো, যেগুলো ট্রেনিংয়ে শেখানো হয়, সেগুলো কাজ করতে গিয়ে শিখে ফেলবেন। কে শেখাবেন? কীভাবে শেখাবেন? কাজ করার সময় শেখানো সম্ভব না হলে তো ওই আরজি করের মতো তদন্ত হয়ে যাবে। সেমিনার রুম ঘেরা নিয়ে প্রশ্ন উঠবে, প্রমাণ লোপাটের অভিযোগ উঠবে। 14ই আগস্ট রাতে আরজি করে হামলা নিয়ে যে আগাম সতর্কতার অভাবটা ছিল, সেগুলো প্রতি পদে থাকবে। ওটা নয় ধরে নিচ্ছি হয়ে গেছে, এই তো এখন প্রত্যেক পদে হবে। পুলিশ যদি বিনা প্রশিক্ষণেই প্রথম দিন কাজে নেমে পড়ে, তাহলে এই সিভিকদের সঙ্গে তাদের তফাৎ কী রইল? শুধু উর্দি, মাইনে। আনিস খানের রহস্য মৃত্যু মামলায় সিভিক ভলেন্টিয়ারের বাড়াবাড়ির অভিযোগ উঠেছিল। তারপর কলকাতা হাইকোর্ট তো নির্দেশ দিয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারকে অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে না। শুধুমাত্র যান নিয়ন্ত্রণে সিভিক ভলেন্টিয়ার সহযোগিতা করতে পারে। তিলোত্তমার ধর্ষণ আর খুনে অপরাধী হিসেবে কলকাতা পুলিশ যাকে হাজির করেছে, সেই সঞ্জয় রায়ও তো সিভিক ভলেন্টিয়ার। পুলিশের বাড়াকেই অবশ্য সে থাকতো, পুলিশের নামে রেজিস্ট্রেশন করা বাইক নিয়ে ঘুরে বেড়াতো। এবার হাসপাতালের নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ার আর বেসরকারি নিরাপত্তারও কি ব্যবহার করা নিয়ে তো উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এত যখন বিভিন্ন জায়গায় আইন আদালতে ধাক্কা খেতে হচ্ছে, এবার যদি এই বিনা প্রশিক্ষণে পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়, তাহলে তো হাইকোর্টে জনস্বার্থ মামলা হতে বাধ্য। কারণ আইন শৃঙ্খলা রাজ্যের বিচারাধীন হলেও পুলিশ একটা দেশ জোড়া ব্যবস্থা। এক রাজ্য প্রথা ভাঙলে অন্য রাজ্যগুলোও তা অনুসরণ করতে পারে, কারণ সব রাজ্যেই পুলিশের আকাল রয়েছে। এবার তখন আবার মামলা করে নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ উঠবে। কিন্তু নিয়মে অনিয়ম বা দুর্নীতি যদি দস্তুর হয়ে দাঁড়ায়, তাহলে মামলা তো না হওয়াটাই অস্বাভাবিক। এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। তো সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে, বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন।
এখনও পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছেন। কলকাতা পুলিশের বিরুদ্ধে আরও একটা মারাত্মক অভিযোগ উঠেছে। তিলোত্তমার মৃত্যুর মাসখানেক আগের ঘটনা। 14 আর 15ই জুলাই ভিন রাজ্যে কর্মরত এক আইএএস অফিসারের স্ত্রীকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। লেক থানায় নাকি দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে ওই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে অভিযোগ করেছে নির্যাতিতা। লঘু ধারায় নাকি মামলা করা হয়েছিল, অভিযোগপত্র বিকৃত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এফআইআর তুলে নেওয়ার জন্য থানায় বসেই অভিযুক্তের পরিবার নির্যাতিতাকে চাপ দেয় বলে অভিযোগ। ঘটনার 24 ঘন্টা পর নিগৃহীতার পোশাক আশাক বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অনীহা দেখে মহিলা নিজেই সরকারি হাসপাতালে গিয়ে নিজের মেডিকেল চেক আপ করার। ভাবতে পারছেন কোন জায়গায় ব্যাপারটা পৌঁছলে এরকম ঘটনা হতে পারে? একজন নিগৃহীতা তিনি অভিযোগ জানাচ্ছেন শুধু নয়, তারপরেও পুলিশ কোথাও গিয়ে যেটা উপযুক্ত কাজ সেটা করছে না এটা মনে করে তিনি নিজে চলে যাচ্ছেন মেডিকেল এক্সাম করাতে। ঘটনার 35 দিন পর নির্যাতিতার মেডিকেল টেস্টের কথা বলে পুলিশ। গ্রেফতারির পরেই নিম্ন আদালত থেকে তার মধ্যে তো জামিন পেয়ে গেছে অভিযুক্ত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই জামিনপত্র পাঠ খারিজ করে দিয়েছেন, আগাম জামিনও খারিজ করে দিয়েছেন। শুরুতে সঠিক ধারায় এফআইআর না করায় মামলা দুর্বল হয়েছে বলে খোদ হাইকোর্টের পর্যবেক্ষণ। ভেবে দেখুন তো, লেক থানার মতো অভিজাত এলাকায় পুলিশের কর্মদক্ষতা নিয়েই কি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন হাইকোর্ট? এবার নভিসদের তদন্তে নামিয়ে দিলে মামলা তো আরও দুর্বল হবে, প্রতি মুহূর্তে গণ্ডগোল হবে। তাহলে এই প্রস্তাবটা মুখ্যমন্ত্রী করলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা যে চ্যালেঞ্জ হতে পারে এই ভাবনা, এই সম্ভাবনা তার মাথায় নেই নাকি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, তার সিদ্ধান্ত তিনিই জানেন, কিন্তু তিনি কোথায় বলেছিলেন সেটা জানি। নবান্নে স্বাস্থ্য বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হঠাৎই পুলিশ নিয়োগ প্রসঙ্গে বলেছিলেন। কেন? এক, তিনি বেকার তরুণ সমাজকে বার্তা দিলেন রাজ্যের সরকার পুলিশে 12,000 নিয়োগ করতে চলেছে, অর্থাৎ আরও নিয়োগ। নিচুতলার পুলিশ কর্মীদের কাছেও বার্তা গেল তাদের কাজ কমাতে বা কাজের চাপ কমাতে আর কি সরকার শূন্য পদগুলো পূরণ করতে চলেছে। এবার সেই নিয়োগ পদ্ধতি নিয়ে যদি মামলা হয় তাহলে নিয়োগে বাধার অভিযোগ তোলার একটা রাজনৈতিক সুযোগ কিন্তু তার সামনে থাকছে। দ্বিতীয়ত, আরও একটা রাজনৈতিক বিতর্কের অভিমুখ তার বক্তব্য থেকে খুলে গেল। এটাও তো খেয়াল করার মতো বিষয়। কয়েক বছর আগে যেরকম শিলিগুড়িতে হঠাৎই তিনি বলেছিলেন টাটাদের তিনি তাড়াননি। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলিগুড়িতে কথা বলেছিলেন তার কয়েকদিন আগেই শিলিগুড়িতে দুর্গাপূজার বিসর্জনে বেশ কয়েকজন তলিয়ে গিয়েছিলেন। গোটা রাজ্য তাই নিয়ে তোলপাড় হয়ে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাটা বিতর্কটা সামনে নিয়ে আসার পর হরকাবান বিতর্ক রাজনৈতিক জোয়ারে ভেসে যায়। এবার শিল্প সংক্রান্ত একটা নতুন বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এসছেন। গতকাল নবান্নে তিনি দাবি করেছিলেন রাজ্যে শিল্প হচ্ছে। তিনি নিজে বর্ধমান থেকে আস্তে আস্তে দেখেছেন রাস্তার দুধারে একটুও জমি খালি নেই। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটুও জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। এসব ঢপবাজি কিচ্ছু হবে না। জমি নীতি যতক্ষণ না বদলাবে, আইন শৃঙ্খলা যতক্ষণ না ঠিক হবে, এই বাংলাতে কেউ ইনভেস্টমেন্ট করবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এবং তার দলের প্রতি আমার 100% বিশ্বাস আছে যে যদি সেমিকন্ডাক্টর নিয়ে ইনভেস্টমেন্ট নরেন্দ্র মোদীর দৌলতে বাংলায় আসে, 6 মাসের মধ্যে তৃণমূল তাকে ভাগাবে তোলাবাজি করে। মুখ্যমন্ত্রী যত বলবে তত তার পারিষদরা বলবেন, এই ছিল কথা। এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন। রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন। রচনা ব্যানার্জির দেখানোর পথেই মমতা ব্যানার্জিকে হয়তো চলতে হচ্ছে। দেখুন, কিছুদিন আগেই রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ
তিনি এই ধোঁয়া দেখে প্রচুর শিল্প দেখেছিলেন। এবার তার দেখানো পথেই তৃণমূল নেত্রী চলছেন, এটা কল্পনা করাটা বাড়াবাড়ি। তবে কালীঘাটের দেখানো পথেই যে ক্যামাক স্ট্রিটকে চলতে হবে, সেই বার্তাটা বোধহয় কালকে পৌঁছে দেওয়া হয়েছে। পুজোর পর কালীঘাটে মেগা বৈঠক, তার আগে গতকাল ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সুব্রত বক্সী। দলনেত্রীর নির্দেশেই তিনি গেছিলেন বলে শুনেছি। দলে রদবদল নিয়ে অনেকই আলোচনা হয়েছে। 2 অক্টোবর চিকিৎসার জন্য ফের একবার দেশের বাইরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই বৈঠক কিন্তু তাৎপর্যপূর্ণ। এদিকে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে এক কর্মী শেক্সপিয়ার সরণি থানায় গেছিলেন। তিনি মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে মেয়রের ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করেছেন। ডিসি সাউথের কাছেও সেই অভিযোগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। সেটা বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কী করে সরাবো? কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। অভিষেক ভাজা মাছ উল্টে খেতে জানেন না, ফিরহাদ হাকিম কিচ্ছু টের পান না, আর মমতা ব্যানার্জি তাই শুনিনি তো সব। কালীর 7টা ফ্ল্যাট আছে। অভিষেক ব্যানার্জি অভিযোগকারী, অভিযুক্ত ফিরহাদ হাকিম, এর পিছনে অন্য কোনো রসায়ন আছে কি? অস্বস্তিকর, কারণ এটা যেখান থেকে এসছে সেটাও আমাদের দলের, আবার যে দপ্তরের সঙ্গে এই ভদ্রলোক জড়িত তিনিও আমাদের, সেই দপ্তরও আমাদের দলের পরিচালনার অধীনে রয়েছে। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিরোধী দল নেতা তাহলে ঠিক কী বোঝাতে চাইলেন? আর দ্বিতীয় প্রশ্ন, এবারও কি রাজ্যকে বদনাম করার অভিযোগ উঠবে? দেখুন, এই প্রশ্নটা যে অস্বস্তিকর সেটা তো কুণাল ঘোষই বলে দিলেন। অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এক্স স্যান্ডেলে তিনি ভিডিও পোস্ট করেছেন। 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার এক প্রমোটারের সঙ্গে বসে টাকার লেনদেন করছেন। এবার ভিডিও পোস্ট করে এই দাবি তো করেছেন শুভেন্দু অধিকারী, মানে কোথাও গিয়ে তারা এই গোটা বিষয়টার সঙ্গে শাসক দলকে জড়িয়ে দেওয়ার চান্স পেয়ে সেটা কোনোভাবেই ছাড়তে রাজি নন। আমি সিবাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, ও 150 টাকা স্কোয়ার ফিট। আমরা যা স্কোয়ার ফিট আছে হ্যাঁ, ওইটা বাঁচবে না। আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। এটা আমায় দেখতে হবে, কারণ ভিডিওতে সবসময় বিশ্বাস করা যায় না। বিশ্বাস করবে কে? আমি কোনো একটা প্রোগ্রাম করতে গেলে না, আমি আমার পেনশনের টাকা তুলে করি, কিন্তু তারাই আজকাল আমার পিছন থেকে ছুরি মারছে। কেন মারছে? সব ওদের মানে অন্যায়ের বিরুদ্ধে আমি গেছি তাই। এখন সহকর্মী যদি আমার নাম যদি বলে, তা আমি কি বলবো? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। ছন্দা সরকার দাবি করেছেন ওই প্রমোটারকে তার সামনে হাজির করে অভিযোগ প্রমাণ করতে হবে। আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন অভিযোগ মিথ্যে হলে মামলা করুন। এবার তৃণমূল কাউন্সিলর মামলা করবেন কি করবেন না সেটা তো তার সিদ্ধান্ত, কিন্তু তিনি একবার বলছেন অভিযোগ মিথ্যা, আর একবার নিজের দলেরই শত্রু শিবিরের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ করছেন। তাহলে কুৎসা আর অপপ্রচার, এই লাইনটা তিনি সঠিক ধরেছেন, কিন্তু শুভেন্দুর ভিডিও পোস্ট করা সত্ত্বেও নিজের দলের একাংশকেই তিনি দোষছেন, শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু বলছেন না। এটা তো আজব কাণ্ড।